আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, এসএসসি ইংলিশ ভার্সন। তোমাদের ফিজিক্স চ্যাপ্টার 4-এর ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জির একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট, সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি অফ দ্য স্প্রিং। এইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। এইটার মোটামুটি কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করব, কিছু ম্যাথ করব, এরপর একটা কম্প্রিহেন্সিভ একটা সিকিউ তোমাদের সলভ করাবো। ওকে, তো চলো শুরু করা যাক। তো খেয়াল করো কনসেপ্টটা কি, পটেনশিয়াল এনার্জি অফ দ্য স্প্রিং। ওকে, আগে আমরা একটু বুঝি স্প্রিং। ধরো এই একটা স্প্রিং, রাইট? ও কিন্তু একটা স্টেশনারি স্টেটে আছে। সেই স্টেশনারি স্টেটটা হচ্ছে এখানে আছে মনে করো, ঠিক আছে? এটা একটা স্টেশনারি স্টেট। স্প্রিংটা নর্মাল সিচুয়েশনে আছে, নর্মাল অবস্থায় আছে, এবং এইটা হচ্ছে এই স্প্রিং এর একটা স্টেশনারি স্টেট, তাই না? আচ্ছা, আমি যদি এই স্প্রিংটাকে কম্প্রেসড করতে চাই অথবা এক্সপ্যান্ডেড করতে চাই, তাহলে কি করতে হবে? কম্প্রেস করলে আমাকে ঠিক এই স্প্রিং এর এই ডিরেকশন থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করতে হবে। এই অ্যাপ্লাইটা যে কোনো এজেন্ট করতে পারবে, তাই না? যে কেউ, ধরো এজেন্ট, যে কোনো একটা এজেন্ট এই স্প্রিং এর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করলো, তাহলে এই স্প্রিংটা কি হবে? কম্প্রেস হয়ে যাবে। অথবা এই স্প্রিংটাকে ধরে এই দিকে টানলো, তাহলে কি হবে? এক্সপ্যান্ডেড হয়ে যাবে, তাই না? আচ্ছা, তো এই যে স্টেশনারি স্টেট বা ইকুইলিব্রিয়াম স্টেটে আছে স্প্রিংটা, এখন এই জায়গায় আমি স্প্রিংটা কি করতে পারি? ধরো আমি এর উপরে F1 ফোর্স অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? তো এ একটু কম্প্রেস হয়ে ধর এতটুকু আসলো, কম্প্রেস হয়ে গেছে। তো সে এতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে তার, এটা ধরলাম x1, এটা ধরলাম কি x1। তারপরে ধরো এরপরে আমি আর একটু বেশি ফোর্স অ্যাপ্লাই করলাম, সেটা হচ্ছে F2, সে আরেকটু কম্প্রেস হবে, আগের তুলনায় আরেকটু বেশি কম্প্রেস হয়ে ধরো সে ইকুইলিব্রিয়াম স্টেট থেকে x2 পরিমাণ ডিসপ্লেসমেন্ট হলো তার। কার জন্য? F1 এর জন্য x1, F2 এর জন্য x2। এইভাবে ভেরিয়েবল ফোর্সের জন্য আমি যদি এই স্প্রিং এর উপরে ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে এইভাবে ডিসপ্লেসমেন্টগুলো ভিন্ন ডিসপ্লেসমেন্ট আমি পাবো, তাই না? কিন্তু এখানে একটা ইস্যু আছে। ধরো এই একটা স্প্রিং এর জন্য এই স্প্রিং এর একটা ফ্যাক্ট আছে, সেই ফ্যাক্টটাকে আমরা বলি হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট অথবা ফোর্স কনস্ট্যান্ট, ঠিক আছে? স্প্রিং কনস্ট্যান্ট অথবা ফোর্স কনস্ট্যান্ট, সেই জিনিসটা কি? ওই জিনিসটা হচ্ছে ফোর্স পার ইউনিট ডিসপ্লেসমেন্ট। ফোর্স পার ইউনিট ডিসপ্লেসমেন্ট। ফোর্স পার ইউনিট ডিসপ্লেসমেন্টের ব্যাপারটা কি? ধরো এই যে F1 এর জন্য, আচ্ছা সরি, x1 এর ডিসপ্লেসমেন্টের জন্য আমাকে ফোর্স দিতে হয়েছে কতটুকু? F1। তাইলে 1 ইউনিটের জন্য আমাকে কতটুকু দিতে হবে? F1 বাই x1। ঠিক এইভাবে এই x2 ডিসপ্লেসমেন্টের জন্য আমাকে ফোর্স দিতে হয়েছে F2। তাহলে 1 ইউনিটের জন্য আমাকে ফোর্স দিতে হবে কতটুকু? F2 বাই x2। এই যে এখানে যে জিনিসটা আসলো, এইটা হচ্ছে ফোর্স পার ইউনিট ডিসপ্লেসমেন্ট। ফোর্স পার ইউনিট ডিসপ্লেসমেন্ট, এই জিনিসটা এই সেম স্প্রিং এর জন্য সবসময় সেম হবে। মানে একটা স্প্রিং এর জন্য এই পার ইউনিট ডিসপ্লেসমেন্টটা সেম হবে, ঠিক আছে? তো ঠিক একইভাবে আমি যদি স্প্রিংটাকে
এই দিক বরাবর ফোর্স অ্যাপ্লাই করি, টান দিই, তো ধরো কি হবে, ধরো সেম F1ই দিলাম, কথার কথা, সমস্যা নেই। তো এই স্প্রিংটা এখন কি করবে, সে এই যে এক্সপান্ডেড হয়ে যাবে, তার ইকুইলিব্রিয়াম যে স্টেট ছিল এখান থেকে এতটুকু এক্সপান্ড, এটা ধরো x1ই ধরো, ঠিক আছে। তো সেম F1 ফোর্স আমি দিয়েছি কোন ডিরেকশন বরাবর, বাইরের দিকে, তো দিলে এই স্প্রিংটা কি হচ্ছে, এক্সপান্ড হচ্ছে কতটুকু, x1, ক্লিয়ার। তো সেম এভাবেই এই x1 ডিসপ্লেসমেন্টের জন্য আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে কতটুকু, F1, তাহলে 1 ইউনিট ডিসপ্লেসমেন্টের জন্য আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে কতটুকু, F1/x1, এবং এইটাই হচ্ছে ফোর্স পার ইউনিট ডিসপ্লেসমেন্ট, এবং এইটাই হচ্ছে এই স্প্রিং কনস্ট্যান্ট বা ফোর্স কনস্ট্যান্ট। জিনিসটা আরেকটু ক্লিয়ার করব আমরা। এখন দেখো আমি এখানে আরেকটু বোঝানোর চেষ্টা করব, খেয়াল করো, সেম জিনিসটাই আরেকটু, হ্যাঁ, তো বুঝলাই তো, আমি শুধু এখানে তোমার কম্প্রেসড দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। ধরো আমি এই স্প্রিংটাতে ঠিক এই দিকে বরাবর আমি F1 ফোর্স অ্যাপ্লাই করছি, তো এই ইকুইলিব্রিয়াম স্টেট থেকে x পরিমাণের ডিসপ্লেসমেন্ট হয়েছে, কতটুকু, x পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে, সরি F1 না, F ফোর্স অ্যাপ্লাই করছি। তো এই F ফোর্স অ্যাপ্লাই করার জন্য এর ডিসপ্লেসমেন্ট হয়েছে কি, x পরিমাণ। তাই খেয়াল করে দেখো, আমি এই ফোর্সটা অ্যাপ্লাই করেছি কিন্তু এই দিকে, তাই না, এই F ফোর্স অ্যাপ্লাই করছি। এখন এই স্প্রিংটা তো সে নর্মাল হতে যাবে, সে তার স্টেশনারি স্টেটে আসতে যাবে। তো এখন এই সিচুয়েশনে এর মধ্যে একটা এনার্জি স্টোর হয়েছে, কি হয়েছে, এনার্জি স্টোর হয়েছে। সেই স্টোরড এনার্জিটাই এই স্প্রিং এর পটেনশিয়াল এনার্জি। এই জায়গায় কি হয়েছে, এনার্জি স্টোর হয়েছে, এই জায়গায় কি হয়েছে, এনার্জি স্টোরড কিন্তু হয়েছে, হ্যাঁ। এবং এই স্টোরড এনার্জিটাই হচ্ছে কি, পটেনশিয়াল এনার্জি। এখন এই স্টোরড এনার্জি কিভাবে হইলো, এই এফ ফোর্স অ্যাপ্লাই করার জন্যই এইখানে এনার্জি স্টোর হয়েছে, এবং এই স্প্রিংটা কি করতে যাবে, তার স্টেশনারি স্টেটে ফিরে আসতে চাবে, এবং এই ফিরে আসাটাই হচ্ছে কে কাজ করবে, রিস্টোরিং ফোর্স। তার মানে এই স্প্রিং একটা কি আছে, রিস্টোরিং ফোর্স আছে। মানে ওই ফোর্সটা কেমনে পাইলো, এই এফ থেকেই তো সেই ফোর্সটা পাইলো। তো ওই রিস্টোরিং ফোর্সটা কোন দিকে কাজ করবে, এই দিকে কাজ করবে, বুঝো। এবং এই রিস্টোরিং ফোর্সটা তার সমান, এই এফ এর সমানই হবে, ইকুয়াল টু এফ, বাট শুধু সামনে একটা কি হবে, মাইনাস হবে। এই মাইনাসটা না ভ্যালু, শুধুমাত্র এটা ডিরেকশন বোঝাচ্ছে যে আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করছি তার ঠিক অপোজিট ডিরেকশনের ফোর্সটাই কি, রিস্টোরিং ফোর্স। তাহলে আবার একটু আসো, খেয়াল করো, এই এক্স ডিসপ্লেসমেন্টের জন্য আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হয়েছে এফ, তাহলে 1 ইউনিট ডিসপ্লেসমেন্টের জন্য ফোর্স অ্যাপ্লাই করতে হবে কি, F/x, এবং এইটাই ফোর্স পার ইউনিট ডিসপ্লেসমেন্ট, যেটা হচ্ছে এই স্প্রিং এর ফোর্স কনস্ট্যান্ট অথবা স্প্রিং কনস্ট্যান্ট, যেটাকে আমরা কে দ্বারা ডিনোট করি, কে। তাহলে আমার কি আছে বলতো, ওই স্প্রিং কনস্ট্যান্ট বা ফোর্স কনস্ট্যান্ট বা ফোর্স পার ইউনিট ডিসপ্লেসমেন্ট, সেটা কে ইকুয়াল টু আসছে হচ্ছে F/x। তো এখান থেকে আমরা এফ এর ভ্যালুটা পেয়ে যাবে ইকুয়াল টু kx, এবং এই এফ তো এই রিস্টোরিং ফোর্সের সমান, তো আমরা মাইনাস এফ ইকুয়াল টু কি লিখতে পারি, kx, এবং এই এফ ইকুয়াল টু লিখতে পারি মাইনাস kx। এইটাই হচ্ছে কি, রিস্টোরিং ফোর্স, রিস্টোরিং ফোর্স অফ আ স্প্রিং।
F ইকুয়াল টু মাইনাস kx। তো এই মাইনাসটা অ্যাকচুয়ালি কি, জাস্ট ডিরেকশন, অ্যাপ্লাইড ফোর্সের অপোজিট ডিরেকশন। যেদিকে ফোর্সটা অ্যাপ্লাই করতে হবে তার ঠিক অপোজিট ডিরেকশনে রিস্টোরিং ফোর্সটা আমরা পাবো। বাট ঠিক আছে, এইটা এরপর আসো, এইটা গেল রিস্টোরিং ফোর্স। এরপর আমরা এই পটেনশিয়াল এনার্জির ভ্যালুটা কত, এইটা আমরা আর ডেরিভেশন যাব না, শুধু মনে রাখো ভি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। এইটা হচ্ছে এই স্টোরড এনার্জির ভ্যালু, ভি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, অর্থাৎ এই পটেনশিয়াল এনার্জিটা হচ্ছে ভি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। তাহলে একটা স্প্রিং এর পটেনশিয়াল এনার্জিটা কি হচ্ছে, ভি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। ক্লিয়ার? ওকে, আচ্ছা এরপর আসো, এটা ক্লিয়ার। এরপর আমরা ম্যাথ গুলো করব, খেয়াল করো এখানে, খেয়াল করো ম্যাথ গুলো আমরা পড়া শুরু করে দিব। এই গেল আমাদের কনসেপ্টটা। দেখো আমাদের কোশ্চেন নাম্বার 1, এটা কি বলছে, a 2 kg stone, as 2 kg stone is dropped freely from a height of 30 meter। হ্যাঁ দেখো, মিটার, এটা একটা স্টোন, এখানে একটা কি আছে, স্প্রিং আছে। The stone falls on the spring, এই স্টোনটা, এই 2 কিলোগ্রাম স্টোনটা এই স্প্রিং এর উপরে পড়ে গেল। আচ্ছা পড়লো, ঠিক আছে বুঝলাম। The stone falls on the spring, how much will the spring be compressed? যখন এই 2 কেজি স্টোনটা এখানে পড়লো, তাহলে এইটা হচ্ছে আমার বিফোর কন্ট্রাকশন, আর আফটার কন্ট্রাকশনে কি হবে দেখো, এই স্প্রিংটা যে ছিল, এই স্প্রিংটা কম্প্রেসড হয়ে যাবে। ঠিক আছে, এই ঠিক এতটুকু তোমার ডিসপ্লেসমেন্ট হলো, ধরলাম এটা এক্স। যখন আমার এই স্টোনটা এর উপরে পড়বে, তাই না, ওই স্প্রিং বি কম্প্রেস, ডিটারমাইন দা অ্যান্সার। ওই এক্স এর ভ্যালুটা আমাদের বের করতে হবে, তাই না এখন। আচ্ছা তো আমরা কিভাবে লিখবো, এটা হচ্ছে আফটার কন্ট্রাকশন, আফটার কন্ট্রাকশন, ঠিক আছে ওকে। আচ্ছা এখন দেখো, লেটস অ্যাজিউম the spring compressed with a distance x, যেটা আমরা দেখালাম মাত্র, সে এতটুকু কম্প্রেসড করছে, এতটুকু, এটা হচ্ছে x, তাই না। আচ্ছা লেটস অ্যাজিউম দ্য স্প্রিং কম্প্রেসড উইথ আ ডিস্টেন্স x। তাহলে আমরা দুইটা সিনারিও আছে এখানে, কি একটা হচ্ছে এই যে স্টোনটা যখন 30 মিটার হাইটে এখানে ছিল, 2 কেজি, এর মাস কত ছিল, 2 কিলোগ্রাম, ওকে। এরপর কি হইলো, এই স্টোনটা এই স্প্রিং এর উপর পড়ে গেল। আচ্ছা এই স্টোনটা যখন স্প্রিং এর উপরে পড়লো, তখন কোন এনার্জিটা এখানে এসে ফোর্স হিসেবে অ্যাপ্লাই করলো, সেটা হচ্ছে এইটাতে যে এনার্জিটা স্টোর ছিল, কি এনার্জি স্টোর ছিল, এখানে ছিল পটেনশিয়াল এনার্জি স্টোর ছিল। এই স্টোনের জন্য পটেনশিয়াল এনার্জি কত ছিল এই স্টোনের জন্য, তাহলে আমরা কি বলতে পারি, হেয়ার দা পটেনশিয়াল এনার্জি of the stone, ধরো E equal to mgh, রাইট। তাহলে এইটার পটেনশিয়াল এনার্জি কি, mgh, m এর ভ্যালু কত 2, g কত 9.8, h কত 30। এখান থেকে আমাদের এই ভ্যালুটা বের হয়ে যাবে, রাইট। আচ্ছা আমরা আগে ভ্যালু না বের করি, ধর ইকুয়াল টু mgh, ওকে ফাইন। এখন এই যে স্প্রিংটা যে কম্প্রেসড হয়েছে
ও তো ডিস্টেন্সে এক্স পরিমাণ ডিসপ্লেসমেন্টে, তাই না? এর জন্য আমাদের এর একটা কি হয়েছে, এনার্জি স্টোর হয়েছে এখানে। সেই এনার্জিটা কত? দ্য স্টোরড এনার্জি or the potential energy of the spring V equal to half k x square. k spring constant, x তো এই যে ধরে নিচ্ছি আমরা যে ডিস্টেন্সটা তোমার কম্প্রেসডের জন্য আমরা পেয়েছি, এতটুকু ডিস্টেন্স হচ্ছে x। এখন খেয়াল করো, এই যে v ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার স্প্রিং এর আর e ইকুয়াল টু mg এইচ এই স্টোনের, এই দুইটা হচ্ছে ইকুয়াল। কেন? এইখানে যে এনার্জিটা স্টোর হয়েছে সে কিভাবে পেয়েছে? এই বলটা মানে এই স্টোনটা যখন এর উপরে পড়লো, এই স্টোনটাতে যে পরিমাণ পটেনশিয়াল এনার্জি ছিল সেটা এর উপরে পড়ার ফলে এই পটেনশিয়াল এনার্জিটা এইখানে স্টোর হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি কি জানো? অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন E equal to V, E কত? mgh, V কত? হাফ কে এক্স স্কোয়ার। বের করতে হবে কার ভ্যালু? ওই যে হাউ মাচ উইল দ্য স্প্রিং কম্প্রেসড, কতটুকু কম্প্রেসড হয়েছে, এক্স এর ভ্যালু আমরা ধরে নিছি এক্স। তাহলে এক্স, দেখো এই জায়গায় অনেকে প্রবলেম হয় যে এটা এই পাশে আছে আমি এই পাশে লিখবো তো প্রবলেম হয়ে যায়। খেয়াল করো, ধরো এখানে এক্স স্কোয়ার আছে লিখলাম, তো এই টুটাই পাশে যাবে, 2mgh ডিভাইডেড বাই কত হবে? এই যে কে, রাইট? আর এই রুটের জন্য কি লিখে দিব? ডিরেক্ট স্কোয়ারের জন্য কি লিখে দেবো? ডিরেক্ট রুট। তাহলে এখানে আমার এম কত? এই সব কিছু আছে এখানে, দেখো এম 2 কেজি, জি কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইচ কত? 30 মিটার, কে কত? খেয়াল করে ডিটারমাইন দ্য অ্যান্সার। স্টিফনেস অফ স্প্রিং, এই স্টিফনেস অফ স্প্রিংটাই হচ্ছে কনস্ট্যান্ট অফ স্প্রিং বা তোমার ফোর্স কনস্ট্যান্ট যেটাই বলো। তাহলে এটা 10 টু দি পাওয়ার 5 জুল পার মিটার স্কোয়ার, এই 10 টু দি পাওয়ার 5 জুল পার মিটার স্কোয়ার। আচ্ছা, আমরা একটা জিনিস একটু ওখানে মিস হয়েছে, যেটা হচ্ছে এই স্প্রিং এর ইউনিটটা আমরা বুঝাইনি, এটা বুঝাবো। তারা কে ইকুয়াল টু 10 টু দি 5 জুল পার মিটার স্কোয়ার, ঠিক আছে? ভ্যালুগুলো বসাই দাও, 2 ইন্টু m 2 9.8 30 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার 5। তো x এর ভ্যালু কত আসতেছে আমাদের? আমরা একটু ক্যালকুলেট করি। .108 মিটার অ্যান্সার। এটা হচ্ছে তোমার 1 নাম্বার। ওকে, এরপর দেখো 2 নাম্বারটা সেম ম্যাথ, সেম। A 10 kg object is dropped freely from a height of 30 meter with a velocity, এখানে আবার ভেলোসিটি দিয়ে দিচ্ছে, খেয়াল করো, with a velocity of 20 meter per second and falls on a spring causing it a compress. ওকে, বুঝলাম। In the compressed state, এই লাইনটা এই ম্যাথের জন্য ততটা ইম্পর্টেন্ট না, বাট যদি এর সাথে কোনো একটা ম্যাথ আর ওটা দিয়ে দেয় তখন এই লাইনটা ইম্পর্টেন্ট। এখানে কি বলছে? ইন দ্য কম্প্রেসড স্টেট, ধরো স্প্রিংটা যদি এই সিচুয়েশনে থাকে, যখন এই বলটা পড়লো, অবজেক্টটা পড়ার পরে স্প্রিংটা কি হবে? কম্প্রেসড হবে। এই কম্প্রেসড স্প্রিং এর লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার, এটা বলছে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এন্ড দ্য স্প্রিং কনস্ট্যান্ট 10 টু 5 নিউটন পার মিটার, হাউ মাচ উইল স্প্রিং বি কম্প্রেসড। আচ্ছা, যেটা একটু বলতেছিলাম যে এই যে স্প্রিং কনস্ট্যান্টের ইউনিটটা আমরা একটু আগে কি দেখছিলাম বলতো? কে ইকুয়াল টু এফ বাই এক্স।
তাহলে এখান থেকে ফোর্সের ইউনিট হচ্ছে আমাদের এন ডিভাইড বাই এক্স এর ইউনিট মিটার। তো এই কে এর আমাদের ইউনিট আসতেছে কত বলতো? নিউটন পার মিটার। এইটা একটা গেল। এরপর দেখো নিউটন মানে কি? এফ ইকুয়াল টু এম এ থেকে তো নিউটন আসছে, তাই না? ওকে, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এই পাশে আছে পার মিটার। তো এটা কি হয়ে যাবে? ক্রস আউট হয়ে যাবে, থাকে কে? কিলোগ্রাম পার সেকেন্ড স্কোয়ার। তো এইটাও একটা কি? স্প্রিং কনস্ট্যান্ট একটা ইউনিট। তাহলে এইটা একটা গেল, এইটা একটা গেল, আরেকটা আছে নিউটন পার মিটার। ধরো আমি নিউটনের সাথে আরেকটা মিটার মাল্টিপ্লাই করলাম, এই পাশে আরেকটা তো পার মিটার আছেই। তো এইখানে যদি একটা পার মিটার নেই, না এখানে যদি একটা মিটার নেই, তাহলে আরেকটা কি করতে হবে? মিটার আমাকে নিতে হবে, তাই না? এই নিউটন মিটার কি বলতো? জুল। আর এই মিটারটা উপরে উঠে গেলে কি হয়ে যাবে? মিটার পার স্কোয়ার। তো এই যে জুল পার মিটার স্কোয়ার, এটাও আরেকটা কি? এটাও কিন্তু আরেকটা ইউনিট। কার? তাহলে আমরা ইউনিট কয়টা পেলাম? তিনটা। নিউটন পার মিটার, কিলোগ্রাম পার সেকেন্ড স্কোয়ার, জুল পার মিটার স্কোয়ার। দেখো এইখানে জুল পার মিটার স্কোয়ার ইউজ করছে। ক্লিয়ার? তাহলে ম্যাথে চলে আসো। খেয়াল করো এখানে কি বলছে। সেম ম্যাথ। এই ম্যাথটা আমরা দুইভাবে করতে পারি। কিভাবে? যেহেতু ভেলোসিটি দেওয়া আছে, অলরেডি তোমার ওয়েট মাস দেওয়া আছে, হাইট দেওয়া আছে। তো এখান থেকে আমরা পটেনশিয়াল এনার্জি পেয়ে যাব। কার? এই অবজেক্টটার। এই পটেনশিয়াল এনার্জি খেয়াল করে দেখো, এই যে স্প্রিং, এই হচ্ছে সেই অবজেক্ট যেটা হচ্ছে 10 কেজি। এই হাইটটা কত? 30 মিটার, তাই না? হ্যাঁ, 30 মিটার। তো এই অবজেক্টটা যখন এই স্প্রিং এর উপর পড়বে, সে কোন এনার্জিটা পাবে? এই পটেনশিয়াল এনার্জিটা পাবে। তো আবার কি দেওয়া আছে? এর ভেলোসিটি দেওয়া আছে। এই অবজেক্টটা যখন পড়বে, তখন এর পটেনশিয়াল এনার্জিটা কি হবে? কাইনেটিক এনার্জি হবে না? তো আমি এই ম্যাথটা দুটো দিয়ে করতে পারি। পটেনশিয়াল এনার্জি দিয়েও করতে পারি, কাইনেটিক এনার্জি দিয়েও করতে পারি। তো এই পটেনশিয়াল এনার্জিটাই তোমার কি হবে? স্টোর হবে এই স্প্রিং এর মধ্যে। যখন এই অবজেক্টটা স্প্রিং এর উপর পড়বে, ঠিক সেভাবেই যে এই অবজেক্টটার যে কাইনেটিক এনার্জি ছিল, সেটাই হবে কি? এই স্প্রিং এর মধ্যে স্টোর হবে। অর্থাৎ পটেনশিয়াল এনার্জিটাই কাইনেটিক এনার্জি হচ্ছে, এবং সেই কাইনেটিক এনার্জিটাই কি হচ্ছে? এই স্প্রিং এ স্টোর হচ্ছে, এবং ওইটাই কি? ওইটাই হচ্ছে স্প্রিং এর পটেনশিয়াল এনার্জি। ক্লিয়ার? বাস একটু বুঝে নাও, খুব সহজ জিনিসটা। ম্যাথটা করি, বুঝতে পারবা। ওই সেম, লেটস অ্যাজিউম the spring compressed by a distance x। এই যে তোমার এতটুকু x, স্প্রিংটা কম্প্রেস। এটা হচ্ছে বিফোর কন্ট্রাকশন, এটা আফটার কন্ট্রাকশন, রাইট? এখন ওই যে ঠিক দুইভাবে করতে পারি। আগে আমরা কি করব বলো তো? এখন আর লিখলাম না, ওই আগের মতোই লিখবা ঠিক সেভাবে। ধরো এই অবজেক্টটার জন্য, অবজেক্টের হচ্ছে পটেনশিয়াল এনার্জি ধরলাম ই, এটা হচ্ছে এম জি এইচ। এরপর স্প্রিং এর জন্য, স্প্রিং এর স্টোরড এনার্জি বা পটেনশিয়াল, যেটাই বলো না, পটেনশিয়াল এনার্জি ভি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। কে কনস্ট্যান্ট অফ স্প্রিং, এক্স এই যে ডিসটেন্সটা কম্প্রেসড হয়েছে। তো অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, ই ইকুয়াল টু ভি, ই ইকুয়াল টু ভি, ই কোনটা? এম জি এইচ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। তো এখান থেকে আমরা এক্স ভ্যালুটা বের করবো। এক্স ইকুয়াল টু কত? রুট 2mgh ডিভাইড বাই কে। সেম ভ্যালুগুলো বসায় দাও। 2 ইন্টু এম কত? এখানে 10, 9.8, 30,
ডিভাইড বাই কে 10 টু দি পাওয়ার 5। এক্স এর ভ্যালু আসবে তোমার 0.242 মিটার। এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে আমরা যদি কাইনেটিক ভেলোসিটিতে করি, মানে কাইনেটিক এনার্জিতে করি, কাইনেটিক এনার্জি কি হবে বলতো? কাইনেটিক এনার্জি হবে হচ্ছে ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। আর আমাদের স্প্রিং এর জন্য কত হবে? ভি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, রাইট? খেয়াল করো তাহলে এই ক্ষেত্রে কি হবে? according to the question ek equal to v, ek কত? হাফ এম ভি স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার, হাফ হাফ ক্রস আউট, আমার লাগবে কি এক্স। তো এক্স আসো, এক্স স্কোয়ার ইকুয়াল টু এম ভি স্কোয়ার ডিভাইড বাই কে। তো স্কোয়ারটা যদি আমরা করি তাহলে কি হবে? রুট, ভ্যালুগুলো বসাও। এই যে রুট এম কত? 10, ভি কত? 20 স্কোয়ার, কে কত? 10 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, দেখি ভ্যালুটা কত আসে আমাদের, 10 ইন্টু সেম 0.2 মিটার। ঠিক আছে, 0.2, আগেরটা ছিল কত? 0.242 মিটার। ওই তো এখানে এতটুকু নিচ্ছে 0.2 মিটার, এক্স এর ভ্যালু কত? 0.2 মিটার। ক্লিয়ার? ওকে, এরপরে আমরা নেক্সট ম্যাথে চলে যাব। কোশ্চেন নাম্বার 3। আমরা কোশ্চেন কয়টা সলভ করলাম? 2টা। এখন হচ্ছে কোশ্চেন নাম্বার 3। এটাতে কি বলছে খেয়াল করো, the spring constant of two spring are K1 equal to 1 lakh joule per meter square and K2 equal to 50,000 joules per meter square. দুইটা spring. The same amount of energy is stored in both spring. Okay? Same energy stored as when force is applied to them. ওইটা তো স্বাভাবিক, ওইটার সাথে আসে, মানে যখন ফোর্সটি আমরা দিলাম তখন দুটো সেম স্টোর এনার্জি স্টোর আছে। Show with mathematical analysis how many times the second spring will be compressed compared to the first spring. হ্যাঁ, আচ্ছা, এই কম্প্রেশনটা তোমাকে কম্পেয়ার করতে বলছে। তো ভালো করে খেয়াল করে দেখো, এখানে আমি কিভাবে শুরু করব খেয়াল করো। আমার দুইটা স্প্রিং, for the first spring stored energy equal to V1. Spring constant equal to the value দেওয়া আছে, K1 equal to 1 lakh joule per meter square আর compression ধরো x1 for the second spring, same stored energy V2, spring constant
K2 equal to 50,000 জুল পার মিটার স্কয়ার। আর এইটার ক্ষেত্রে কম্প্রেশন কতটুকু ধরলাম? ধরো কম্প্রেশন হচ্ছে x2। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি এখানে? দেখো, এই ফার্স্ট স্প্রিং এর জন্য এতটুকু, সেকেন্ড স্প্রিং এর জন্য এতটুকু। ফর দা ফার্স্ট স্প্রিং stored energy V1 equal to half K1 X1 square. ওকে, ঠিক সেম ভাবে for the second spring the stored energy V2 equal to what? Half K2 X2 square. এখন তোমাকে কোশ্চেনে কি বলছে দেখো তো, তোমার কোশ্চেনে জাস্ট দুইটা স্প্রিং আছে, দুইটা স্প্রিং এর কনস্ট্যান্ট দেওয়া আছে। ওকে, এবং এই দুইটা স্প্রিং এর যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করছি তখন এদের স্টোরড এনার্জিটা সেম। এর মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন, অ্যাকর্ডিং টু দা কোশ্চেন V1 equal to V2, কারণ স্টোরড এনার্জি সেম দুটোর জন্যই। ঠিক আছে, আমাদের বের করতে হবে কি? কম্প্রেশনের কম্পেয়ার করতে বলছে দুইটা স্প্রিং এর। এই যে হাউ মেনি টাইমস দ্য সেকেন্ড স্প্রিং এরটা বের করতে বলছে, উইল বি কম্প্রেসড কম্পেয়ার টু দা ফার্স্ট স্প্রিং। ভালো কথা, আমরা এখানে তো দুইটা স্প্রিং এর স্টোর এনার্জি সমান V1 ইকুয়াল টু কত? হাফ K1 X1 স্কয়ার ইকুয়াল টু V2 কত? হাফ K2 X2 স্কয়ার। হাফ হাফ ক্রস আউট হয়ে যাবে। আমার বের করতে হবে কার কম্পেয়ারের জন্য কার, এই X1 X2 এক সাইডে নিয়ে নিব। এবং যেহেতু বলছে সেকেন্ড স্প্রিং কম্পেয়ার টু ফার্স্ট, তাই এই জন্য আমরা X2 এর ভ্যালু বের করব সেকেন্ড, মানে X2 এর ভ্যালুটা বের করব ফার্স্টের কম্পেয়ার, X1 এর কম্পেয়ারে, তাই না? তাহলে আসো, তাহলে এই X2 টা থাকে এই পাশে, X2 দেখো এখন আমরা এভাবে করব K1 বাই K2 ইকুয়াল টু X2 স্কয়ার ডিভাইড বাই X1 স্কয়ার। ওকে, তাহলে আমরা যদি X2 বাই X1 লিখি রুট ওভার K1 বাই K2। ওকে, এটার পর এটাই। এরপর কি হচ্ছে দেখো তো, X2 বাই X1 ইকুয়াল টু K1 ভ্যালু কত ছিল? 1 লাখ ডিভাইড বাই 50,000। তাহলে এখান থেকে আমাদের ক্রস আউট করে কত আসতেছে? √2, রাইট? তাহলে আমরা ভ্যালু কার বের করব? যেহেতু বলছে সেকেন্ড স্প্রিং উইল বি কম্প্রেসড কম্পেয়ার টু দা ফার্স্ট স্প্রিং, এইজন্য X2 ভ্যালুটা বের করব কম্পেয়ার টু X1 এর ভ্যালুতে। X2 ইকুয়াল টু √2 X1। এখানে তুমি অ্যানসারটা লিখতে পারো, অথবা বলতে পারো যে the second spring will be compressed √2 times compared to the first spring। এখন আসো কোশ্চেন নাম্বার 3, সরি কোশ্চেন নাম্বার 4। কোশ্চেনটা দেখতে পাচ্ছ অনেক বড়, তো এই কোশ্চেনের দিকে তাকানোর দরকার নেই, আগে আমার কথা শুন। সেটা হচ্ছে, ধরো তোমার কাছে একটা স্প্রিং আছে,
সেই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট তুমি জানো না, জানো কি যে তোমার কাছে একটা কোনো ওয়ে আছে যে ওয়েতে তুমি ওই স্প্রিংটাতে যদি 800 জুল কাজ করাতে চাও, 800 জুল কাজ করাতে চাও, তাহলে স্প্রিংটা 8 সেন্টিমিটার কম্প্রেসড হয়। এতটুকু তথ্য তুমি জানো, এটা গেল ফার্স্ট। এখন তুমি ওই স্প্রিংটা কালেক্ট করছো, যে স্প্রিংটা ঘটনাটা বললাম, ওই স্প্রিংটা কালেক্ট করছো কেন? কারণ তুমি হচ্ছে একটা 10 কিলোগ্রামের অবজেক্টকে তুমি ওই স্প্রিং দিয়ে তুমি 20 মিটার উপরে উঠাইতে চাও, ঠিক আছে? এই হলো মেইন কথা। তো তুমি ওই স্প্রিং দিয়ে ওই 10 কেজি অবজেক্টটাকে 20 মিটার উপরে উঠাইতে স্প্রিংটা কতটুকু কমপ্লেক্স করে ওর উপরে ওই অবজেক্টটা দিয়ে তুমি ওই অবজেক্টটাকে 20 মিটার উপরে উঠাইতে পারবা। এই হচ্ছে কোশ্চেনটা আসলে, বুঝছো? আমরা কোশ্চেনটা পড়বো। দেখো, Shamim has collected a spring to launch a 10 kilogram object to height of 20 মিটার, যেটা বললাম একটু আগেই যে ওইটা তুমি উঠাইতে চাও একটা অবজেক্টকে, আচ্ছা 20 মিটার উপরে। When he performs 800 joule of work on the spring, it compressed by 8 centimeter. কিন্তু এইটার জন্য ওই যে however the spring could not launch the object to the height, তো এই যে 800 জুল যে তোমাকে ওই স্প্রিংটা দিল 8 সেন্টিমিটার কম্প্রেস করে, কিন্তু ওই অবজেক্টটাকে কিন্তু ওই 20 মিটার উপরে উঠাতে পারলো না। তারপর কি করলো শামীম then compressed the spring further so that he could launch the object to that height. By how much must the spring be compressed for Shamim to launch the object to that height? তাহলে ওই যে স্প্রিংটা কম্প্রেস করে ওই অবজেক্টটাকে উপরে উঠায় দিল, সেই স্প্রিং এর কম্প্রেসড ডিসপ্লেসমেন্টটা তোমাকে বের করতে হবে। এই হচ্ছে ঘটনা। তো চলো শুরু করি। কিভাবে এই কাজটা করবো? আমরা 3টা স্টেপে করব। প্রথম স্টেপ দেখো, প্রথম স্টেপ ভালো করে খেয়াল করো। এখানে হচ্ছে আমরা ওই যে এই যে 10 কিলোগ্রাম অবজেক্টটাকে আমি যদি 20 মিটার হাইট উঠাতে চাই, তাহলে আমাকে কতটুকু কাজ করতে হবে সেটা আগে দেখব, ঠিক আছে? For the object, okay, for the object, the work done needs to be the work done needs to be done on the object to launch to the desired height is, ধরো এটা হচ্ছে W1। তাহলে আমাকে 20 মিটার উপরে উঠাইতে হবে 10 কিলোগ্রাম অবজেক্টকে। তো উঠানোর জন্য আমার কি পটেনশিয়াল এনার্জি mgh, যেখানে আমার m 10 কিলোগ্রাম আর h হচ্ছে কত 20 মিটার, যেহেতু 9.8। তাহলে এইখান থেকে আমার W1 কত আসতেছে 10 into 20 into 9.8, W1 আসতেছে আমার 960 জুল। এটা আমার অবজেক্টটাকে 10 মিটার 20 মিটার উপরে উঠাইতে কাজ করতে হবে আমার, ওয়ার্ক ডান। ওকে, সেকেন্ড স্টেপ, ফর দ্য স্প্রিং
ফর দ্য স্প্রিং, তো তুমি যে স্প্রিংটা ওই শামীম কালেক্ট করছে সেই স্প্রিংটা বললাম যে আমি তোমার স্প্রিং কনস্ট্যান্ট জানি না, জানা আছে কি যে স্প্রিংকে যদি 800 জুল অফ ওয়ার্ক করা যায় তাহলে সেখানে তোমার কম্প্রেস হবে কত 8 সেন্টিমিটার। তো নাও ফর দ্য স্প্রিং লেট দ্য স্প্রিং constant is K. Okay. Then work done by the spring W equal to half K x square. ওইখানে কতটুকু করছে? W হচ্ছে 800 জুল, x কম্প্রেস করেছে কত 8 সেন্টিমিটার, দ্যাটস মিন 0.08 মিটার, 100 দিয়ে ডিভাইড হবে। তো এখান থেকে তুমি কি বের করে ফেলবা? ওই যে আমার যে জানা নাই কনস্ট্যান্টটা, স্প্রিং কনস্ট্যান্ট, সেটা বের করে ফেলবো। তাহলে কি হবে বলো তো? k ইকুয়াল টু 2w ডিভাইড বাই x স্কয়ার, 2 ইন্টু w 800 আর 0.08 স্কয়ার, then k equal to কত আসছে? 2 into 800 divided by ঠিক আছে 2.5 10 to the power 5 নিউটন পার মিটার। এটা হচ্ছে আমার যে স্প্রিংটা আছে কালেক্ট করেছে শামীম, ওই স্প্রিংটা স্প্রিং কনস্ট্যান্ট। আচ্ছা, এখন এইটুক কাজ করে তো স্প্রিংটা ওই অবজেক্টটাকে উপরে উঠাতে পারি নাই। তোমাকে তো ওইটাই বলছে যে কতটুকু স্প্রিংটাকে কম্প্রেস করলে, হ্যাঁ, কতটুকু স্প্রিংটাকে কম্প্রেস করলে তোমার ওই অবজেক্টটা উপরে উঠে যাবে। তো এখন আসো, নাও এখান থেকে, হ্যাঁ, নাও লেটস অ্যাজিউম দ্যাট, let's assume the spring is compressed by a distance of x এর ইউজ শেষ হচ্ছে x1 ধরলাম, x1। ওকে, তো আমাকে কাজ করতে হবে কতটুকু? ওই স্প্রিংটা দিয়ে কাজ করতে হবে এতটুকু কাজ, রাইট? এতটুকু কাজ মাস্ট করতে হবে। তাহলেই তো ওই স্প্রিং দিয়ে আমি ওই অবজেক্টটাকে 20 মিটার উপরে উঠাতে পারবো। ওকে, অ্যাকর্ডিং টু দ্য question, W1 equal to half K x1 square। ধরে নিচ্ছি কিন্তু ওই যেটা x1 টা কি যতটুকু কম্প্রেস করতে সেটা বের করবো আমি, আর কাজ করতে হবে কতটুকু সেই W1, এই যে W1। এখন সব মান বসে, W1 960, অথবা তুমি আগে এরকম করতে পারো, যেহেতু x1 বের করবা root over 2w1 divided by k। এখন তুমি ভ্যালুটা বসায় দাও, 2 into w1 হচ্ছে 1960, k হচ্ছে কত 2.5, 10 to the power 5। হ্যাঁ, এই তো। তো এখান থেকে আমার x1 কত আসতেছে হিসাব করি, 2 into 60, চলে এসেছে
1252 মিটার। তো এটাকে সেন্টিমিটার নিতে পারো, 100 দ্বারা গুণ হবে 12.52 সেন্টিমিটার। এটাই অ্যান্সার। 12.52 সেন্টিমিটার। ক্লিয়ার? এরপর নেক্সট ম্যাথ চলো। এখন আসো কোশ্চেন নাম্বার 5। এখানে একটা সিনারিও আছে, একটা স্প্রিং আছে যেটা হচ্ছে লেন্থটা হচ্ছে 10 মিটার। এখন খেয়াল করো, এই স্প্রিংটাতে একটা ফোর্স দেওয়া হয়েছে। ওই যে আমি তো তোমাদেরকে জিনিসগুলো ক্লিয়ার করে বলছি যে ফোর্সটা ভিতরের দিকে হইতে পারে, বাইরের দিকে হইতে পারে, অ্যাপ্লাইড ফোর্স। তো এখানে খেয়াল করে দেখো, একটা অবজেক্ট এখানে হ্যাং করা হয়েছে, তাই না? এই অবজেক্টটা এখানে দেওয়ার ফলে এই স্প্রিংটা একটা ফোর্স পাইছে কোন দিকে? এই দিক বরাবর, ডিরেকশনটা নিচের দিকে। এই জন্য স্প্রিংটা কি করছে? এক্সপান্ডেড হয়ে এখানে চলে আসছে। খেয়াল করো, এইটুকু লেন্থ হচ্ছে 11.5 মিটার। তাহলে তার ডিসপ্লেসমেন্ট কতটুকু? এইটুকু সেই ডিসপ্লেসমেন্ট। x ইকুয়াল টু হোয়াট? x ইকুয়াল টু 11.5 মাইনাস 10 ইকুয়াল টু 1.5 মিটার। এটা হচ্ছে তার ডিসপ্লেসমেন্ট। ভালো কথা। স্প্রিং কনস্ট্যান্ট ইজ 500 নিউটন পার মিটার। নাম্বার 1 কোশ্চেন হচ্ছে ডিটারমাইন দ্য ভ্যালু অফ m। এই অবজেক্টটার ওয়েটটা কত এইটা বের করতে বলছে। তাহলে এখানে ফোর্সটা কাজ করতেছে কোনটা? অ্যাপ্লাইড ফোর্সটা কি কাজ করতেছে? অ্যাপ্লাইড ফোর্সটা কাজ করতেছে হচ্ছে এই অবজেক্টের ওয়েটটা। তো আমরা লিখব যে হেয়ার ফোর্স F equal to weight of the object, right? আচ্ছা, F equal to weight of the object কত? mg। তাহলে এই F টা কত আসছে? mg। ক্লিয়ার? গেল ফার্স্ট, গেল। এখন আসো সেকেন্ডটা। এই ফোর্সটার জন্য স্প্রিং এর যে রিস্টোরিং ফোর্স F, ওইটা কত? F ইকুয়াল টু kx, তাই না? F ইকুয়াল টু kx ফর দা স্প্রিং। F ইকুয়াল টু kx, রাইট? এই F আর এই F সেম। আমি তো বলছি ডিরেকশনের জন্য মাইনাস আছে, এখানে আমরা মাইনাস নিব না, ভ্যালু। এই m কত? m g k x। ওকে, ফ্রম ইকুয়েশন 1 আমরা m এর ভ্যালুটা বের করব, kx বাই g। k কত? 500 নিউটন পার মিটার। x কত? এই দেখো x 1.5 মিটার, ডিভাইড বাই g কত? 9.8। m কত আসছে আমার? m আসছে 500 into 1.5 divided by 9.8, 76.53, yes, 76.53 কিলোগ্রাম। এই হচ্ছে তোমার নাম্বার 1 এর অ্যান্সার। বুঝো, নাম্বার 1 এর অ্যান্সার হচ্ছে এইটা। এখন আসলে 2 নাম্বারটা কি বলছে? Mathematically explain how the work done will change if a mass double, মাস কি করলো? ডাবল দ্য প্রিভিয়াস ওয়ান, আগেরটার থেকে। আগে ছিল কি m, এখন করছে কি 2m, is hung from the mentioned spring। তার মানে এখানে আমাদের কন্ডিশন বা কেস কয়টা? 2টা।
নাম্বার 1 কেস, এই যে ফার্স্ট যে সিচুয়েশন ছিল এই এম এ আমাদের ওয়ার্ক ডান কত হয়েছে, আর সেকেন্ড কেস হচ্ছে এই মাসটাকে আমি যদি ডাবল করে ফেলি সেক্ষেত্রে আমার ওয়ার্ক ডানটা কত। ক্লিয়ার? তো আমরা এটা কিন্তু আমাদের 1 নাম্বার হয়ে গেল। আচ্ছা, তাহলে 1 নাম্বার থেকে আমরা কি পাইলাম, আমরা লিখে ফেলি এম ইকুয়াল টু 76.53 কিলোগ্রাম। ওকে, এইটা আমরা পেলাম। খেয়াল করো, এখন আমরা এই 1 নাম্বারটা ক্লিয়ার, এটা আমরা মুছে দেব। হ্যাঁ, তোমার এই সেকেন্ডটা করতে কিন্তু 1 নাম্বারটা বের করতেই হবে। হ্যাঁ, শুধু যদি এই কোশ্চেনটা আসে তোমার 1 নাম্বারটা করে ফেলবা, এইভাবে যা বললাম, তুমি আগে এমটা বের করলা, এমটা বের করার পর লিখবা ফার্স্ট কেস। এখানে ফার্স্ট কেজে আমাদের তোমার ওয়ার্ক ডান কত হবে, ওয়ার্ক ডানটা হবে ধরো W1 equal to half K excess কি হবে ধরো x1 স্কয়ার, যেহেতু কেস নাম্বার 1। তো এইখানে তোমার কে তো আমাদের ওইটাই 500 নিউটন পার মিটার, x1টা কত, x1টা হচ্ছে 1.5 মিটার। তো এখান থেকে বের করে ফেলো হাফ ইন্টু কে 500 ইন্টু 1.5 স্কয়ার। কত আসতেছে আমার 500 ইন্টু 1.5 স্কয়ার। জুল। এটা হচ্ছে ফার্স্ট কেসের জন্য। এখন হচ্ছে সেকেন্ড কেস। সেকেন্ড কেসে আমাদের এমটা হবে কি, এমটা হবে হচ্ছে আমার হয়ে যাবে 2m। এখন এইখানে আমার হ্যাং করবে হচ্ছে কত, 2m হ্যাং করবে, তাই না? এই তো, তাহলে এখান থেকে আমার ফোর্স কত আসবে বলতো? ফোর্স আসবে হচ্ছে আমার ওই যে আমরা যেটা বের করছিলাম ওই ওয়েটটা, ওয়েটটা কত আসবে বলতো? এইভাবে কিভাবে লিখতে পারি আমরা, 2m g, রাইট? কারণ ওই এমটাকে আমরা ডাবল করে ফেলছি। 2 ইন্টু এম কত ছিল আমার, এম কত বের হয়েছিল, ওই যে দেখো 76.53 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। যাই হোক, এখান থেকে আমাদের ফোর্সটা কত আসবে দেখো, 2 ইন্টু 76.53 ইন্টু 9.8, এই এর ফিগারটা চলে আসছে আমাদের 1499988 নিউটন। এই হচ্ছে আমার সেই ফোর্সটা। তো এই ফোর্সটা এখন কাজ করতেছে যখন, তখন আমার স্প্রিং যে এক্সপান্ডেড হয়েছে, কতটুকু ডিসপ্লেসমেন্ট হয়েছে সেটা বের করতে হবে, রাইট? সেটা বের করতে হবে। তো আসো সেটা বের করি। দেখো 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 সেকেন্ড কেজের ক্ষেত্রে তাহলে আমরা কি হবে বলতো, ওই ফোর্স যেটা কাজ করতেছে, আচ্ছা এটা হচ্ছে তুমি যেহেতু এটা এফ দিছে, এটা এফ প্রাইম দাও, এফ প্রাইম। ওকে, তো সেই এফ প্রাইম ইকুয়াল টু কে, এই যে এখন এক্সপান্ড হবে যেটা, সেটা হবে কি x2। কারণ আমার যখন ওয়েটটা বাড়লো তখন তো তোমার কি হবে, এক্সপান্ডেডটাও কি হবে, এই ডিসপ্লেসমেন্টটাও বেশি হবে। সে আমি ডিসপ্লেসমেন্ট ধরলাম x2। এখন এফ আমাদের বের হয়েছে কত, যেটা আমাদের মেইন দরকার হচ্ছে x2টা,
তাহলে তাহলে এ প্রাইম ইকুয়াল টু কে, এ প্রাইম কত ছিল 1499 ডিভাইড বাই 500 নিউটন পার মিটার। x2 কত চলে আসছে দেখো, 2.99976 মিটার। আমি এটাই রাখলাম, কারণ আছে, একটু পরে একটু বুঝতে পারবা বা পরে তোমাদের হিসাব করবা, দেখবা যে একটু কম বেশির জন্য অনেক কম বেশি হচ্ছে। তো এইটা আমার ওই 2m যখন আমি এখানে দিলাম সে তার জন্য এই ডিসপ্লেসমেন্টটা হয়েছে। এখন আমি এইটার জন্য কি বের করব, এইটার জন্য ওয়ার্ক ডান বের করব। নাও ওয়ার্ক ডান W2 সেকেন্ড কেস, এই যে সেকেন্ড কেসের জন্য W2 ইকুয়াল টু হাফ কে x2 স্কয়ার, বসাও এগুলা, কে কত x2 কত বসাও, এটা ঠিক আছে, বসা এটা স্কয়ার করো, দেখো W2 কত আসে, স্কয়ার ইন্টু 500 W2 224,9.964। খেয়াল করো, এখন একটু মজা আছে, সেটা হচ্ছে এই যে আমাদের এইটা ছিল W1 এইটা, আর W2 বের হয়েছে এইটা। তো আমরা দেখতেই পাচ্ছি W2 বেশি, তো এখান থেকে কি দেখতে পাচ্ছি W2 গ্রেটার দেন W1। তো তুমি কি বলছে যে তোমার চেঞ্জটা কেমন হবে সেটা তো বলছে, তো দুইটা কম্পেয়ার করবা। তো তুমি এভাবে কম্পেয়ার করতে পারো, লিখতে পারো W2 ডিভাইড বাই W1 ইকুয়ালস টু কত, এই দেখো 2249.964 ডিভাইড বাই কত 562.5 ইকুয়াল টু কত আসতেছে 562.5 3.9999 সামথিং। হ্যাঁ, তো অ্যাপ্রক্সিমেটলি এটা এইভাবে দিয়ে তুমি 4 দিতে পারো। তো W2 4 ইন্টু W1, এই যে ক্লিয়ার। তুমি বলতে পারো এখন the work done will be approximately 4 times, হ্যাঁ the work done will be approximately 4 times, এটা দিয়ে দিতে পারো অ্যান্সার। ওকে, এই গেল হচ্ছে তোমার এই টোটাল জিনিসটা। দেখো আবার একটু দেখার চেষ্টা করো, এই তাহলে আমরা কি করছি এখানে, বেশি কিছু করি নাই। তোমাকে এক নম্বরে বলছে যে এমটা কি সিনারিও দিয়ে দিয়েছিল, তো ওইখান থেকে আমরা এমটা বের করেছি এক নাম্বার। এরপর 2 নম্বরে বলেছে কি যে এই এমটা যদি তোমার ডাবল করা হয় মানে 2m করা হলো, সেক্ষেত্রে তোমার ওয়ার্ক ডান যে চেঞ্জের সিনারিওটা সেটা তোমাকে দেখাইতে বলছে। তো এই যে প্রথমে আমরা ফার্স্ট কেস যেহেতু আমরা এম বের করা ছিল, তো এবং x1ও আছে আমার, মানে ডিসপ্লেসমেন্টটাও আছে স্প্রিং এর, সেই জন্য আমি W1টা বের করে ফেলছি, অর্থাৎ ওয়ার্ক ডানটা বের করে ফেলছি। ফার্স্ট কেস গেল। সেকেন্ড কেসে যখন আমি আমার ওই এমটা মাসটা ডাবল করলাম, তার জন্য ওই স্প্রিংটা যে এক্সপান্ডেড হলো তার ডিসপ্লেসমেন্টটা তো অবশ্যই চেঞ্জ হয়েছে, আগে ছিল x1 চেঞ্জ হলো, সেটা আমি বললাম x2। তো ওইভাবে ওই ফোর্সটা আমি নিলাম, ফোর্সটা বের করলাম যে কতটুকু ফোর্স যখন অ্যাপ্লাই করেছিলাম, সেই ওই অ্যাপ্লাইড ফোর্সটাই তো তোমার কি স্প্রিং এর রিস্টোরিং ফোর্স, সেখান থেকে আমি x2টা বের করলাম। সেই x2 বের করার পর আমার তো আর কিছু লাগবে না, আমার ওয়ার্ক ডান লাগবে W2 ইকুয়াল টু হাফ kx স্কয়ার, কারণ ওয়ার্ক ডানটা কি ওই রিস্টোর্ড এনার্জিটা, তাই না, সেটাই তো। তাহলে আমার এখান থেকে আমি যে x2 ভ্যালুর এটা বসাই দিয়ে এটা W2 পেয়ে গেলাম। এখন দুটোর মধ্যে কম্পেয়ার করবো, যে কম্পেয়ার করো যে দেখতে বুঝতে পারছি যে W2 বড়, W1 তো ছোট, এই W2 বাই W1 ইকুয়াল টু এখানে অ্যাপ্রক্সিমেটলি 4 আসে, তার W2 অ্যাপ্রক্সিমেটলি 4 ইন্টু W1 4 টাইমস। আচ্ছা এখন একটা সিকিউ সলভ করি, চলো। এই দেখো সিকিউ একটা দেওয়া আছে ওই পটেনশিয়াল স্প্রিং এরই, হ্যাঁ
আচ্ছা দেখো এই জায়গায় এতক্ষণ আমরা তোমাদের মানে যে পরিমাণ ম্যাথ করানো হইলো, প্রায় মেবি 5টা ম্যাথ করানো হয়েছে, 4টা বা 5টা। মোটামুটি স্প্রিং এর যত ধরনের ম্যাথ আসে সব সলভ করানো হয়েছে। তো এই সিকিউটা করলে মোটামুটি সব টাইপ, এই তোমার পটেনশিয়াল এনার্জি অফ দ্য স্প্রিং এই কনসেপ্টের সকল টাইপ, সকল ম্যাথ কভার হয়ে যাবে। তোমাদের কাজ হবে কি, এই কাজটা করে, এই ক্লাসটা করে তোমরা টেস্ট পেপার পারো বা যে কোনো জায়গা থেকে বা যে কোনো কোশ্চেন নিবা, বোর্ড থেকে বোর্ডের কোশ্চেন নিবা, তারপর বিভিন্ন স্কুল কলেজের কোশ্চেন নিবা, স্কুলের কোশ্চেন নিবা, নিয়ে নিজে নিজে সলভ করার চেষ্টা করবা। এরকম এই ক্লাসটা করে বুঝে শুনে আরো 3-4টা কোশ্চেন নিজে প্রায় সলভ করবা, নিজে সলভ করার চেষ্টা করবা, দেখবা যে এই কনসেপ্টের ভুলবা না, ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। চলো শিখব। A stone with 10 kilogram mass is released freely from 30 meter height. এই যে 30 মিটার হাইট থেকে একটা স্টোন রিলিজ করা হলো। The stone falls on a spring. এই স্টোনটা এই স্প্রিং এর উপর, the স্প্রিং স্টেশনারি স্টেটে আছে, এই স্টোনটা স্প্রিং এর পড়লো, পড়ার পরেই কি হয়ে গেল, স্প্রিংটা কম্প্রেসড হয়ে গেল। আচ্ছা ভালো কথা, এখন একটা মনোযোগ দিয়ে একটা জিনিস খেয়াল করো। এখানে লিখছে দ্য লেন্থ অফ দ্য স্প্রিং অ্যাট কম্প্রেসড স্টেট। এই জিনিসটা বুঝতে হবে, যখন স্প্রিংটা কম্প্রেসড, এই যে কম্প্রেসড, এই কম্প্রেসড স্টেটে এই স্প্রিংটার লেন্থ হচ্ছে 10 সেন্টিমিটার, দ্যাটস মিন 0.01 মিটার। এটা খেয়াল রাখো, এটা কম্প্রেসড স্টেটে, হ্যাঁ সরি 0.01 মিটার কেন, 0.1 মিটার, 0.1 মিটার। ওকে, এরপরে বলছে স্প্রিং কনস্ট্যান্ট 10 টু দি পাওয়ার 5 জুল পার মিটার স্কয়ার। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা এরপর 1 নাম্বার কি বলছে, হাউ মাচ উইল দ্য স্প্রিং বি কম্প্রেসড। এই ম্যাথটা পড়াইছে, এটা অনেকগুলা সহজ কথা। এখানে কি আছে, এখানে যে ওই যে 30 মিটারের হাইটে স্টোনটা যে আছে, এটার পটেনশিয়াল এনার্জিটাই স্প্রিং এর স্টোর এনার্জি হয়ে যাবে। একদম আমি একদম সিম্পলি করাই দিব, এটা আর কিছু লিখবো না। দেখো এই নাম্বার ডিরেক্ট ওই mgh টা হচ্ছে কি, ওই স্টোনের পটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু স্প্রিং এর স্টোর এনার্জি কত, হাফ কে এক্স স্কয়ার। তো কতটুকু কম্প্রেস হয়েছে এটা বের করবো, এক্স বের করবো। তো এক্স ইকুয়াল টু কি হবে, রুট ওভার 2mgh ডিভাইড বাই কে। বের করে ফেলো, 2 ইন্টু m কত 10, g 9.8, h 30 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার 5। তো x ইকুয়াল টু কত আসছে, এখন দেখো x ইকুয়াল টু কত আসছে, আমরা একটু ক্যালকুলেট করে ফেলি। ক্যালকুলেট করা আছে এখানে, একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটা একটু খেয়াল করে, একটু মনোযোগ দিয়ে একটা জিনিস বলি তোমাকে। এই ভ্যালুটা আসবে 0.2424871131 মিটার। এটা কেন লিখলাম এটা আমি একটু বলি, তোমাদের তো এটা প্রয়োজন নেই। খেয়াল করো, ধরো এই কোশ্চেনটা না করে ডিরেক্ট এই কোশ্চেনটা করলো, as usual easy question বলছে find out the stored energy of the compress, তার মানে তোমাকে এইটুকের ভ্যালু চাইছে। তো ওইটুকের ভ্যালু চাওয়ার জন্য তোমাকে আগে এক্সটা বের করে নিতে হবে, এক্সটা বের করতে হবে আগে, তাই না? তুমি তো এক্স এভাবেই বের করবা, ওই পটেনশিয়াল এনার্জি থেকে স্টোরড এনার্জি এক্স বের করবা। এক্স বের করার পর তুমি তখন কি করবা, স্টোরড এনার্জি বের করবা কিসের, স্প্রিং এর। এই যে বি নাম্বার, স্টোরড এনার্জি অফ স্প্রিং ইকুয়াল টু ভি ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার। এই যে এখন দেখো ভালো করে, তুমি যদি এখানে পয়েন্টের পরে একটা ডিজিট নাও, দেখো হাফ ইন্টু কে 10 টু দি পাওয়ার 5 ইন্টু কে মানে কত 0.2 স্কয়ার, এটার অ্যান্সার আসবে 2000 জুল। বুঝতে পারছো? কিন্তু ঘটনা দেখো, এইটা আর এটা তো ইকুয়াল না, এই টোটাল mgh টাই তো স্টোরড এনার্জি হয়েছে। তো mgh এর ভ্যালু কত খেয়াল করো তো,
এম হচ্ছে 10, 9.8, এইচ কত ভাই, এইচ কত 30। তো এটা যদি আমি করি কত আসে, 10 ইন্টু 9.8 মাল্টিপ্লাই 30, 2940 জুল। খেয়াল করো এইটা হচ্ছে 2940 জুল, আর এটা কত আসলো 2000 জুল, মানে 949। বুঝতে পারছো, 949। এরপর দেখো তুমি যদি এই হিসাবটা করো 10⁵ ইন্টু 0.24 ধরে করলা, বুঝতে পারছো, 24 ধরে করলেও কত আসবে, 24 ধরে করলেও মেবি যে 2880 জুল আসবে। দেখো তারপরে মিলে না। মিনিমাম তুমি কি করবা, এটা 4টা ডিজিট অথবা 5টা ডিজিট নিবা, এতটুকু নিবা, নিয়ে হিসাবটা করবা, দেখবে কাছাকাছি গেছে অথবা পুরোপুরি। তুমি যদি ক্যালকুলেটরের যে ভ্যালুটা আসবে এক্স এর, ওইটা যদি স্কোয়ার করে বসাও তো একদম হুবহু এইটাই আসবে। তুমি নিজে করে দেখো, এইটা যদি বসাও, ক্যালকুলেটর কিন্তু এইটাই আসছে টোটালটা, এটা যদি স্কোয়ার করে এর সাথে যদি তুমি কে মাল্টিপ্লাই করে 2 দিয়ে ডিভাইড করো, দেখবে একদম 2940 আসছে। তো তুমি তো এত ভ্যালু নিবা না। কিন্তু এটা এইগুলো ম্যাথের জন্য যখন এনার্জি বের করতে বলবো, স্টোর এনার্জি, তখন মিনিমাম 4টা বা 5টা ডিজিট নিবা, নিয়ে করে দেখবা হয় একদম কাছাকাছি আসবে অথবা একটু বেশি আসবে। তুমি ডিরেক্ট ইকুয়াল টু 2940 বসাই দিবা। ক্লিয়ার কথা? তো আমি এইখানে দেখো এটা যদি নেওয়ার ফলে কি হইছে, আমি যদি টোটালটা নেই, ডিরেক্ট কি আসে, এই স্টোর ভ্যালুটা একদম 2940 জুল আসে অ্যান্সার। এইভাবে এটা বের করবা। ক্লিয়ার? এটা গেল এ বি ক্লিয়ার, এ বি ক্লিয়ার, এ বি ক্লিয়ার। এখন আসো আমার সিতে। সি কি বলছে একটু খেয়াল করো ভাই। সি বলছে will the mechanical energy be equal before and after falling on the spring? Before and after falling on spring, তার মানে কি, ওই স্টোনটাই তো, মানে ফল, স্প্রিং এর উপরে কে ফল করবে, স্প্রিং। তার মানে এই স্টোনটা যখন এইখানে আছে, এইখানে থাকা অবস্থায় এর মেকানিক্যাল এনার্জি, এর মানে মেকানিক্যাল এনার্জি মানে কি, ইপি প্লাস ইকে, মানে পটেনশিয়াল প্লাস কাইনেটিক, দুটোর সামেশনটাই তো হচ্ছে এখানকার মেকানিক্যাল এনার্জি। এরপর যখন ফল করলে কার উপরে পড়লো তো স্প্রিংটার উপরে। এই স্প্রিং এর উপরে পড়ার পর এই সিচুয়েশনে ওর কাইনেটিক এনার্জি এবং পটেনশিয়াল এনার্জি দুটো সামেশন, মানে এখানকার মেকানিক্যাল এনার্জি, এই দুইটা কি ইকুয়াল অর নট, এটা বের করব। তো সিচুয়েশন দুইটা, কয়টা সিচুয়েশন দুইটা, তাহলে তুমি লিখবে এইভাবে, মেকানিক্যাল এনার্জি বিফোর ফলিং। ঠিক আছে, অফ দা স্টোন লিখে নিবা। পটেনশিয়াল এনার্জি ইপি, পটেনশিয়াল লিখবা, পটেনশিয়াল এনার্জি ইপি ইকুয়াল টু কত, এম জি এইচ। এম কত ভাই, এম 10, 9.8, এইচ 30, 2940 জুল, এই তো। এরপর ইকে হাফ এম ভি স্কয়ার, কাইনেটিক এনার্জি, হ্যাঁ কাইনেটিক এনার্জি, লেখাটা একটু খারাপ হচ্ছে, কাইনেটিক এনার্জি ইকে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার ইকুয়াল টু হাফ মাল্টিপ্লাই এম কত 10 ভি, এই জায়গায় তো কি স্ট্যাটিক সিচুয়েশনে আছে, কত ভি 0 কত 0। তো টোটাল মেকানিক্যাল এনার্জি ই ইকুয়াল টু ইপি প্লাস ইকে ইকুয়াল টু কত আসছে 2940 জুল। এটা গেল হচ্ছে বিফোর ফলিং। এরপর সিচুয়েশন আসো আফটার ফলিং অন দা স্প্রিং। এখন খেয়াল করো ভাই, আবারও দুইটা, কি পটেনশিয়াল এনার্জি অফ দা স্টোন এন্ড কাইনেটিক এনার্জি অফ দা স্টোন। এখানে পটেনশিয়াল এনার্জি আছে,
এখানে যখন এই স্টোনটা স্প্রিং এর উপরে পড়লেই সে কি হয়ে যাবে, তার কোনো কি থাকবে না, ভেলোসিটি কিন্তু থাকবে না, পড়ার সাথে তার ভেলোসিটি জিরো, তার মানে কোনো কাইনেটিক এনার্জি নাই। কথা কি বুঝতে পারছো? ওইভাবে লিখবা। পটেনশিয়াল এনার্জি বের করবা, সে কতটুকু উচ্চতায় আছে, মানে হাইটে আছে 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার, তো বের করো। ওই একইভাবে ইপি এম জি এইচ এস, মানে ওই যে স্প্রিং এর উপরে এই জন্য এইচ এস দিলাম, আমি যেহেতু এইচ দিছি এই জন্য। এম কত ভাই 10, 9.8, এইচ এস কত 0.1 মিটার, তো এখান থেকে কত আসতেছে 9.8 জুল। এরপর ই কে কত আসবে, হাফ এম ভি স্কয়ার, হাফ এম 10, এই ভিএস কত, এন তো একদম কি বললাম বলেছি নাই, 0 0। তাহলে এইখানে এই স্টেটে বিফোর দাও ই বি মানে বিফোর, আর এটা হচ্ছে ই আফটার, ইপিএস ইকেএস, এটা ইপিএস ইকেএস মানে স্প্রিং এর উপরে জন্য ইপিএস ইকেএস, এটা কত 9.8 জুল। বুঝতে পারছো? তাহলে ই বিফোর ইজ নট ইকুয়াল টু ই আফটার, এই যে হয়ে গেল, ইজ নট ইকুয়াল টু। ওকে, ক্লিয়ার? এরপরে আসো ডি। Mathematically analyze whether the total mechanical force of the stone just before releasing, ওই যে সেম এই স্টেটে এই সিচুয়েশনে তার mathematical analyze whether the mechanical energy কত, তাই না? তো এই যে ঠিক এই ডি এর প্রথমটুকু ঠিক এক্স্যাক্টলি এতটুকু এক্স্যাক্টলি। এরপর বলছে and 2 seconds after releasing will be equal or not, after 2 seconds, যখন সে রিলিজ হইলো এর 2 সেকেন্ড পরে আমার কি বের করতে হবে, মেকানিক্যাল এনার্জি বের করতে হবে। তো আসো বের করি না, তো আমরা এটা লিখে রাখি, আমাদের তো এইটুকু শেষ। তুমি বললাম ডি এতটুকু, ডি সেম, এই ডি এতটুকু সেম। এরপর আসো পরেরটুকু করবো আমরা। তাহলে ওই জায়গায় ই কত ছিল, ই ছিল 2940 জুল। আফটার 2 সেকেন্ড কি লিখবো এটা, এইভাবে লেখো, after 2 seconds after releasing after releasing of the stones, clear? তোমাকে আগে কি বের করতে হবে, এই যে যখন এটা রিলিজ করলো 2 সেকেন্ড পরে, ধরো এইখানে আসছে, তো এই 2 সেকেন্ড পরে আমার কতটুকু ডিস্টেন্স কভার করছে এটাকে বের করতে হবে। দেখো ডিস্টেন্স covered is equal to ut plus half gt square, এইটা কত 0, কেন, ওই যে ভেলোসিটি আছে এখানে, ও তো একদম স্টেডি সিচুয়েশনে আছে, তাই না? এটা কি 0 প্লাস হাফ 9.8 টু স্কয়ার, কত আসছে এখান থেকে, দেখি হিসাবটা করে। আচ্ছা 9, ও আচ্ছা এই মুখে করা যায়, 2 2 4 না 18, কত আসলো 9.8 গুণন 2, 19.6 মিটার। এইটা কার ডিস্টেন্স একটু বলতে পারবা? এটা হচ্ছে এই পড়ার পর 2 সেকেন্ডের পর, এটা হচ্ছে
খেয়াল করো, এটা তো 30, তার 2 সেকেন্ডে এখানে আসছে, বেশি হয়ে গেল, এখানে আসছে। এই 2 সেকেন্ড হচ্ছে তোমার, আচ্ছা বেশি, 2 সেকেন্ডে এইটুকু ডিস্টেন্স হচ্ছে 19.6 মিটার। তাহলে খেয়াল করো এইটুকু কত থাকে, 30 মাইনাস 19.6 মিটার, কত আসে ভাই? এটা করলে দেখো 10.4 মিটার। এখন আসো তো আমার এই জায়গায় যখন স্টোনটা হচ্ছে এই জায়গায় কি হিসাব করতে হবে? এই জায়গায় হিসাব করতে হবে আমার মেকানিক্যাল এনার্জি ইপি এবং ইকে, পটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি, তাই না? তাহলে পটেনশিয়াল এনার্জি খেয়াল করো, ই পি, এটাকে প্রাইম দিয়ে দাও, ইপি প্রাইম, এম জি এইচ, এটা 2 সেকেন্ড দিয়ে রাখো, 2 সেকেন্ড যতটুকু গেছে ইপি। এখন খেয়াল করো পটেনশিয়াল এনার্জি কিন্তু সবসময় হিসাব হয় যে বেস থেকে হাইটে, আর কাইনেটিক এই যে ও যখন পড়লো, কাইনেটিক হবে হাইট থেকে নিচের দিকে, এইটা মনে রাখতে হবে ভাই। তাহলে আমার এই এম কত, 10, জি কত 9.8, H2 কত, এই যে এইখান থেকে এতটুকু ডিস্টেন্স দেখো কত, 10.4, এই যে 10.4 এত। তো এটা হিসাব করো, 10 ইন্টু 9.8 ইন্টু 10.4, 1019.2 জুল। এরপরে আসো কাইনেটিক এনার্জি ই কে প্রাইম কি হবে, হাফ এম ভি স্কয়ার। এখন এই ভি স্কয়ারটা কেমনে বের করবা, এই যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gs, এখান থেকে বের করবা ইউ স্কয়ার কত, 0, 2 কত, 2gs, এই এসটা কোনটা, এই এসটা হচ্ছে 19.6, এই এসটা হচ্ছে এইচ, এটা কিন্তু H2S, রাইট, বা এইচ প্রাইম দাও এখানে, হ্যাঁ এইচ প্রাইম মানে হচ্ছে এটা এইচ প্রাইম, আর এইটা হচ্ছে এইচ, এই যেখানে বসায় দাও ভাই, ভি স্কয়ার ইকুয়াল টু কত, হাফ এম, এই যে ভি স্কয়ার ইকুয়াল টু 2gh, দেখো ওই mgh টা আসছে 2 ক্রস আউট হয়ে গেল, এই h টা অ্যাকচুয়ালি কিন্তু ওই যে কোন h, m 10 ইন্টু 9.8, এই h টা হচ্ছে 19.6 মিটারের সেই h, এই যে এই h ভাই, কারণ উপর থেকে পড়লো ওই ডিসটেন্সটা, আর পটেনশিয়ালের নিচ থেকে যে ডিসটেন্সটা সেটা 10 ইন্টু 9.8 ইন্টু 19.6, 1920.8 জুল। এখন দুইটা প্লাস করে দাও, এই যে ই প্রাইম, ইপি প্রাইম প্লাস ইকে প্রাইম কত আসে দেখো, প্লাস 1019.2, একদম 2940 জুল। তাহলে ওই আগের এই যে ই ইকুয়াল টু ই প্রাইম, ক্লিয়ার, ইকুয়াল ভাই তুমি লিখে দিবা, আফটার solving the mathematically problem we found that the mechanical energy is equal, ওকে, এটা লিখে দিবা, শেষ।
এই তো, তাহলে তোমাদের কাজ হবে এখন কি, ক্লাসটা আল্লাহর রহমতে ভালো করে শেষ করে বুঝে করে, আমি এখানে কোনোটা বাকি নাই, এখানে এই পটেনশিয়াল এনার্জি অফ দ্য স্প্রিং এর কনসেপ্টটার আল্লাহর রহমতে কোনো কিছু বাকি নাই। ইনশাল্লাহ এই ক্লাসটা ঠিকভাবে করলে তুমি আশা করি যে কোনো ম্যাথ এখান থেকে সলভ করতে পারবা। এবং তুমি অবশ্যই বাসায় বিভিন্ন কোশ্চেন নিয়ে, যে কোনো, ভয় পাবা না, যে কোনো কোশ্চেন ধরবা সলভ করবা, কোশ্চেন ধরবা সলভ, ক্লাসটা করেই কোশ্চেন ধরবা সলভ করবা। দেখো কি অবস্থায়। আল্লাহ হাফেজ।